ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 5-এর আরেকটি 4 নম্বরের কোয়েশ্চেন আলোচনা শুরু করছি। কোয়েশ্চেনটা আছে আইনের যথাবিহিত পদ্ধতি এবং আইন নির্দিষ্ট পদ্ধতির মধ্যে পার্থক্য কি? এই যে আইনের নির্দিষ্ট পদ্ধতি, এটা হচ্ছে ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারায় বলা আছে। সেই আইন নির্দিষ্ট পদ্ধতিটাকে আইনের যথাবিহিত পদ্ধতির সঙ্গে তুলনা করা হয়েছে এই কোয়েশ্চেনের মধ্যে। এটা 4 নম্বরের জন্য পড়তে পারে। দেওয়া হলো, তোমরা দেখো এবং বোঝার চেষ্টা করো। কি আছে তাহলে? ভারতীয় সংবিধানের যে প্রণেতা যারা আছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে যে প্রণীত যে তোমার আইনের যথাবিহিত পদ্ধতি, তার দ্বারা প্রভাবিত না হয়ে তোমার কি করছিল, জাপানের সংবিধানের 31 নম্বর ধারা তারা প্রভাবিত হয়ে এই আইনের নির্দিষ্ট পদ্ধতিটি আমাদের ভারতের সংবিধানের 21 নম্বর ধারায় স্থান দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে এইটাই যে আইনের যথাবিহিত পদ্ধতি এবং আইনের নির্দিষ্ট পদ্ধতির মধ্যে পার্থক্য কি? আইনের যথাবিহিত পদ্ধতি হচ্ছে এটাই যে এই পদ্ধতি অনুসারে বিচার কার্য সম্পাদন করতে গিয়ে মার্কিন সুপ্রিম কোর্ট আইনটা যে সঠিক পদ্ধতি অনুসারে প্রণীত হয়েছে কিনা শুধু তাই বিচার করেন। তার সঙ্গে হচ্ছে এই আইনটি স্বাভাবিক ন্যায়নীতিবোধের বিরোধী কিনা তাও বিচার করে। একটু অন্যভাবে বলা যেতে পারে কীরকম, যে কোনো আইন ন্যায়সঙ্গতভাবে বা যুক্তিসঙ্গতভাবে প্রণীত হয়েছে কিনা তারও বিচার করতে পারে মার্কিন সুপ্রিম কোর্ট। তো আইন প্রণয়ন করে কারা? আইন প্রণয়ন করে তোমার আইনসভা। এই মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। এইখানে এই সুপ্রিম কোর্টের ক্ষমতার কথা বলতে কি একটা কথা বলি, যে মার্কিন সুপ্রিম কোর্ট মার্কিন যে আইনসভা কংগ্রেস তার উপরে স্থান দেওয়া হয়েছে। মানে মার্কিন যে সুপ্রিম কোর্ট আছে, মার্কিন সুপ্রিম কোর্টকে মার্কিন যে আইনসভা কংগ্রেস তার উপর স্থান দেওয়া হয়েছে। তারপর আছে আইনের নির্দিষ্ট পদ্ধতির অর্থ ও প্রকৃতিটি কি, বা ভারতের সংবিধানে যে 21 নম্বর ধারায় যে আইন নির্দিষ্ট পদ্ধতিটা বলা আছে সেটা কি জিনিস, সেটা একটু দেখে নেওয়া যাক। আইন নির্দিষ্ট পদ্ধতি অনুসারে আদালত কোনো আইনের গুণাগুণ, অর্থাৎ হচ্ছে কোনো আইন ন্যায়নীতিবোধ বিরোধী কিনা তা বিচার করতে পারে না আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট। আইন নির্দিষ্ট পদ্ধতিতে বলা হয়েছে যে যে আইন অনুসারে ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হবে সেই আইনটা বৈধ আইনসভা কর্তৃক বিধিসম্মতভাবে প্রণীত হয়েছে কিনা শুধুমাত্র সেইটাই দেখতে পারে ভারতীয় সুপ্রিম কোর্ট। কিন্তু কোনো আইন স্বাভাবিক ন্যায়নীতিবোধ বিরোধী কিনা তা কিন্তু আমাদের ভারতের সুপ্রিম কোর্ট দেখতে পারে না বা দেখার ক্ষমতা নেই। এটা হচ্ছে আইনের নির্দিষ্ট পদ্ধতি। মানে কোনো আইনের গুণাগুণ কতটা সেটা বিচার করতে পারে না, কিন্তু সে আইনটা কি বৈধ আইনসভা দ্বারা তৈরি হয়েছে এটার কিন্তু বিচার বিশ্লেষণ করতে পারে আমাদের ভারতের সুপ্রিম কোর্ট। এই জন্য আমাদের এখানকার আইনসভাকে সুপ্রিম কোর্টের উপরে স্থান দেওয়া হয়েছে। মানে মার্কিন সুপ্রিম কোর্ট ভারতীয় সুপ্রিম কোর্টের অবস্থানটা কিন্তু এখানে বললাম। তারপরে আছে ভারতীয় সংবিধানে যে 21 নম্বর ধারায় বর্ণিত করা হয়েছে আইন নির্দিষ্ট পদ্ধতি, তার প্রকৃতিটা ব্যাখ্যা করতে গিয়ে যে কে গোপালন বনাম হচ্ছে মাদ্রাজ রাজ্যের মামলায় তোমার সুপ্রিম কোর্ট সংকীর্ণ অর্থে কথাগুলি প্রয়োগ করার পক্ষে ছিলেন। এই মামলা রায়ে তোমার সুপ্রিম কোর্টের যে অধিকাংশ বিচারপতি বলেছিলেন যে তোমার সংবিধানের 21 নম্বর ধারায় আইন নির্দিষ্ট পদ্ধতি কথাগুলি লিপিবদ্ধ করে ভারতের সংবিধানের যে ব্যক্তি স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনের যথাবিহিত পদ্ধতি অনুসরণ করার পরিবর্তে ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে ব্রিটিশ ধারণাকেই গ্রহণ করা হয়েছে। একটু অন্যভাবে বলা যেতে পারে, ভারতীয় সংবিধানের আইন বিভাগের উপর কিছু কিছু নিয়ন্ত্রণ আরোপ করলেও বিচার বিভাগের প্রাধান্যের পরিবর্তে পার্লামেন্টের সার্বভৌমিকতাকেই স্বীকার করে নিয়েছে। আমি একটু আগে এটা বললাম যে ভারতীয় যে পার্লামেন্ট সেটা হচ্ছে বিচার বিভাগ, আমাদের ভারতের যে সুপ্রিম কোর্ট তার উপরে স্থান দেওয়া হয়েছে। ফলে ভারতের কোনো ব্যক্তি জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে কিনা
তা কেবল আইন নির্দিষ্ট পদ্ধতি অনুসারে দেখার ক্ষমতা আদালতের হাতে রয়েছে। আইন কিংবা আইন পদ্ধতির যৌক্তিকতা বা গুণাগুণ বিচার করার কিন্তু ক্ষমতা নেই বলে একে গোপালন মামলায় সুপ্রিম কোর্ট এই মতামত দিয়েছিলেন। কিন্তু মেনকা গান্ধী মামলা 1978 সালে সুপ্রিম কোর্ট কিন্তু এতটা সংকীর্ণ অর্থে আইন নির্দিষ্ট পদ্ধতিটাকে গ্রহণ করতে পারেননি বা গ্রহণ করতে সম্মত হননি। এই মামলায় তোমার হচ্ছে সুপ্রিম কোর্ট ওই মত ব্যক্ত করেছিল যে আইন নির্দিষ্ট পদ্ধতির যৌক্তিকতা বিচার করা আদালতে রয়েছে। এমনকি সম্প্রতিকালে যে সব সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিভিন্ন রকম যে তোমার জনস্বার্থ মামলাগুলো যেগুলো হচ্ছে পিআইএল যেগুলোকে বলে, এই রায় দিতে গিয়ে কোনো আইনের ন্যায়নীতি বিরোধী কিনা তাও বিচার করার কাজে নিজেকে আত্মনিয়োগ করেছে। মানে সেই আইনটা বর্তমানকালে তোমার যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কিছু জনস্বার্থ মামলায় তোমার আইনটা কতটা গুণাগুণ কতটা আছে তা দেখার কাজে কিন্তু নিজেকে আত্মনিয়োগ করছে। তারপরে তোমার আইন নির্দিষ্ট পদ্ধতি এবং আইনের যথাবিধ পদ্ধতির দুটা পার্থক্য দেওয়া আছে। একে বলা আছে আইন নির্দিষ্ট পদ্ধতি ক্ষেত্রে মার্কিন সুপ্রিম কোর্টের মার্কিন সংবিধানের প্রভাব লক্ষ্য করা যায়। অন্যদিকে আইন নির্দিষ্ট পদ্ধতি যেটা আছে সেটার ক্ষেত্রে জাপানের সংবিধানের প্রভাব লক্ষ্য করা যায়। দুইয়ে আছে আইনের যথাবিধ পদ্ধতি অনুসারে বিচার কার্য সম্পাদন করতে গিয়ে মার্কিন সুপ্রিম কোর্ট কেবল আইনটি যথাবিধ পদ্ধতি অনুসারে প্রণীত হয়েছে কিনা তা বিচার করে না, সেই সঙ্গে আইনটির গুণাগুণ বা স্বাভাবিক ন্যায়নীতি বোধ বিরোধী কিনা তাও বিচার করে। অন্যদিকে তোমার আইন নির্দিষ্ট পদ্ধতি অনুসারে আদালত শুধুমাত্র আইনসভা যে আইনটা প্রণয়ন করেছে সেই আইনের গুণাগুণ বিচার করতে পারে। এইটা তোমাদের তাহলে আইন নির্দিষ্ট পদ্ধতি এবং আইন যথাবিধ পদ্ধতির মধ্যে একটা পার্থক্য দেখবে পড়বে। আর বুঝতে না পারলে কমেন্টে জানাবে, বুঝতে পারলেও কমেন্টে জানাবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।